নবম পর্ব। তাহাদের সম্বন্ধে সবাই ভাবিল, যাক বাঁচা গেল। রাজলক্ষ্মীর তুচ্ছ কথায় মন দিবার সময় ছিল না। সে উহাদের 2-4 দিনেই বিস্মৃত হইল। মনে পড়িলেও কি যে মনে করিত সেই জানে। তবে পাড়া হইতে যে একটা পাপ বিদায় হইয়াছে তাহা অনেকেই ভাবিত। কেবল রতন খুশি হইল না। সে বুদ্ধিমান, সহজে মনের কথা ব্যক্ত করে না, কিন্তু তাহার মুখ দেখিয়া মনে হইত জিনিসটা সে একেবারেই পছন্দ করে নাই। তাহার মধ্যস্থ হইবার, কর্তৃত্ব করিবার সুযোগ গেল, ঘরের টাকা গেল। এত বড় একটা সমারোহ কাণ্ড রাতারাতি কোথা দিয়া কেমন করিয়া বিলুপ্ত হইয়া গেল। সব শুদ্ধ জড়াইয়া সে যেন নিজেকেই অপমানিত, এমনকি আহত জ্ঞান করিল। তথাপি সে চুপ করিয়াই রহিল। আর বাটির যিনি কর্ত্রী, তাহার তো কোনো দিকে খেয়াল মাত্র নাই। যত দিন কাটিতে লাগিল, সুনন্দা ও তাহার কাছ হইতে মন্ত্রতন্ত্রের উচ্চারণ শুদ্ধির লোভ তাহাকে যেন পাইয়া বসিতে লাগিল। কোনোদিন তথায় যাওয়ার তাহার বিরাম ছিল না। সেখানে সে কি পরিমাণে যে ধর্মতত্ত্ব ও জ্ঞান লাভ করিতেছিল, তাহা আমি জানিব কি করিয়া। আমি কেবল জানিতেছিলাম তাহার পরিবর্তন। তাহা যেমন দ্রুত তেমনি অভাবিত। দিনের বেলায় আহারটা আমার চিরকাল একটু বেলাতেই সাঙ্গ হইত। রাজলক্ষ্মী বরাবর আপত্তি করিয়াই আসিয়াছে, অনুমোদন কখনো করে নাই। সে ঠিক, কিন্তু সে ত্রুটি সংশোধনের জন্য কখনো আমাকে লেশমাত্র চেষ্টা করিতেও হয় নাই। কিন্তু আজকাল দৈবাত কোন দিন অধিক বেলা হইয়া গেলে মনে মনে লজ্জা বোধ করি। রাজলক্ষ্মী বলিত, তুমি রোগা মানুষ, তোমার এত দেরি করা কেন? নিজের শরীরের পানে না চাও, দাসী চাকরদের মুখের দিকে তো চাইতে হয়। তোমার কুড়েমিতে তারা যে মারা যায়। কথাগুলো ঠিক সেই আগেকার, তবুও ঠিক তা নয়। সেই সস্নেহ প্রশ্রয়ের সুর যেন আর বাজে না। বাজে বিরক্তির এমন একটা কুশাগ্র সূক্ষ্ম কটুতা, যাহা চাকরদাসী কেন, হয়তো আমি ছাড়া ভগবানের কানেও তাহার নিগুড় রেশটুকু ধরা পড়ে না। তাই ক্ষুধার উদ্রেক না হইলেও দাসী চাকরদের মুখ চাহিয়া তাড়াতাড়ি কোনো মতে স্নানাহারটা সারিয়া লইয়া তাহাদের ছুটি করিয়া দিতাম। কিন্তু এই অনুগ্রহের প্রতি চাকরদাসী যাহারা, তাহাদের আগ্রহ ছিল কি উপেক্ষা ছিল সে তাহারাই জানে। কিন্তু রাজলক্ষ্মী দেখিতাম ইহার মিনিট 10-15 মধ্যেই বাড়ি হইতে বাহির হইয়া যাইতেছে। কোনোদিন রতন, কোনোদিন বা দরোয়ান সঙ্গে যাইত, কোনোদিন বা দেখিতাম সে একাই চলিয়াছে। ইহাদের কাহারও জন্য অপেক্ষা করিবার সময় পর্যন্ত হয় নাই। প্রথমে 2-4 দিন আমাকে সঙ্গে যাইতে সাধিয়াছিল, কিন্তু ওই 2-4 দিনেই বোঝা গেল কোনো পক্ষ হইতেই তাহাতে সুবিধা হইবে না, হইলেও না। অতএব আমি আমার নিরালা ঘরে পুরাতন আলস্যের মধ্যে এবং সে তাহার ধর্মকর্ম ও মন্ত্রতন্ত্রের নবীন উদ্দীপনার মধ্যে নিমগ্ন থাকায় ক্রমশই উভয় যেন পৃথক হইয়া পড়িতে লাগিলাম। আমার খোলা জানালা দিয়া দেখিতে পাইতাম সেই রৌদ্রতপ্ত শুষ্ক মাঠের পথ দিয়া দ্রুত পদক্ষেপে মাঠ পার হইয়া যাইতেছে। একাকী সমস্ত দুপুরবেলাটা যে আমার কি করিয়া কাটে, এদিকে খেয়াল করিবার সময় তাহার ছিল না, সে আমি বুঝিতাম। তবুও যত দূর পর্যন্ত তাহাকে চোখ দিয়া অনুসরণ করা যায়, না করিয়া পারিতাম না। পায়ে হাঁটা আঁকা বাঁকা পথের উপর তাহার বিলীয়মান দেহলতা ধীরে ধীরে দূরান্তরালে কোন এক সময় তিরোহিত হইয়া যাইত। অনেক দিন সেই সময়টুকুও যেন চোখে আমার ধরা পড়িত না। মনে হইত ওই একান্ত সুপরিচিত চলনখানি যেন তখনও শেষ হয় নাই, সে যেন চলিয়াই চলিয়াছে। হঠাৎ চেতনা হইত, হয়তো চোখ মুছিয়া আর একবার ভালো করিয়া চাহিয়া দেখিয়া তারপরে বিছানায় শুইয়া পড়িতাম। কর্মহীনতার দুঃসহ ক্লান্তিবশত হয়তোবা কোনোদিন ঘুমাইয়া পড়িতাম।
নয়তো নিমিলিত চক্ষে নিঃশব্দে পড়িয়া থাকিতাম। অদূরবর্তী কয়েকটা খর্বাকৃতি বাবলা গাছে বসিয়া ঘুঘু ডাকিত, এবং তাহারই সঙ্গে মিলিয়া মাঠের তপ্ত বাতাসে কাছাকাছি ডোমেদের কোন একটা বাঁশ ঝাড় এমনই একটা একটানা ব্যথা ভরা দীর্ঘশ্বাসের মতো শব্দ করিতে থাকিত যে মাঝে মাঝে ভুল হইত সে বুঝিবা আমার নিজের বুকের ভিতর হইতেই উঠিতেছে। ভয় হইত এমন বুঝিবা আর বেশি দিন সহিতে পারিব না। রতন বাড়ি থাকিলে মাঝে মাঝে পা টিপিয়া ঘরে ঢুকিয়া আস্তে আস্তে বলিত, বাবু একবার তামাক দেব কি? এমন কতদিন হইয়াছে জাগিয়াও সাড়া দিই নাই, ঘুমানোর ভান করিয়াছি। ভয় হইয়াছে পাছে সে আমার মুখের উপর বেদনার ঘুণাগ্র আবাসও দেখিতে পায়। প্রতিদিনের মতো সেদিনও দুপুরবেলায় রাজলক্ষ্মী সুনন্দার বাটিতে চলিয়া গেলে সহসা আমার বর্মার কথা মনে পড়িয়া বহু কালের পরে অভয়াকে একখানা চিঠি লিখিতে বসিয়াছিলাম। ইচ্ছা ছিল যে ফার্মে কাজ করিতাম তাহার বড় সাহেবকেও একখানা পত্র লিখিয়া খবর লইব। কি খবর লইব, কেন লইব, লইয়া কি হইবে, এত কথা তখনও ভাবি নাই। সহসা মনে হইল জানালার সম্মুখ দিয়া যে রমণী ঘোমটায় মুখ ঢাকিয়া তড়িৎ পদে সরিয়া গেল সে যেন চেনা, সে যেন মালতীর মতো। উঠিয়া উঁকি মারিয়া দেখিবার চেষ্টা করিলাম, কিন্তু দেখা গেল না। সেই মুহূর্তেই তাহার আঁচলে রাঙা পাটটুকু আমাদের প্রাচীরের কোণটায় অন্তর্হিত হইল। মাসখানেকের ব্যবধানে ডোমদের সেই শয়তান মেয়েটাকে সবাই এক প্রকার ভুলিয়াছে, আমি কেবল তাহাকে ভুলিতে পারি নাই। জানি না কেন আমার মনের একটা কোণে ওই উচ্ছৃঙ্খল মেয়েটার সেই সন্ধ্যাবেলাকার চোখের জলের এক ফোঁটা ভিজা দাগ তখনও পর্যন্ত মিলায় নাই। প্রায় মনে হইত কি জানি কোথায় তাহারা আছে। জানিতে স্বাদ হইত এই গঙ্গা মাটির অসৎ প্রলোভন ও কুৎসিত ষড়যন্ত্রের বেষ্টনের বাহিরে মেয়েটার স্বামীর কাছে থাকিয়া কিভাবে দিন কাটিতেছে। ইচ্ছা করিতাম এখানে তাহারা আর যেন শীঘ্র না আসে। ফিরিয়া গিয়া চিঠিটা শেষ করিতে বসিলাম। ছত্র কয়েক লেখার পরেই পদশব্দে মুখ তুলিয়া দেখিলাম রতন। তাহার হাতে সাজা কলিকা গুড়গুড়ির মাথায় বসাইয়া দিয়া নলটি আমার হাতে তুলিয়া দিয়া কহিল, বাবু তামাক খান। আমি ঘাড় নাড়িয়া জানাইলাম আচ্ছা। রতন কিন্তু তৎক্ষণাৎ গেল না। নিঃশব্দে ক্ষণকাল দাঁড়াইয়া থাকিয়া পরম গাম্ভীর্যের সহিত কহিল, বাবু এই রতন পরামানিক যে কবে মরবে তাই কেবল সে জানে না। তাহার ভূমিকার সহিত আমাদের পরিচয় ছিল। রাজলক্ষ্মী হইলে বলিত, জানলে লাভ ছিল, কিন্তু কি বলতে এসেছিস বল। আমি কিন্তু শুধু মুখ তুলিয়া হাসিলাম। রতনের গাম্ভীর্যের পরিমাণ তাহাতে বিন্দুমাত্র ক্ষুণ্ণ হইল না। কহিল, মাকে সেদিন বলেছিলাম কি না, ছোট লোকের কথায় মজবেন না, তাদের চোখের জলে ভুলে 2-10 টাকা জলে দেবেন না। বলুন বলেছিলাম কি না? আমি জানি সে বলে নাই। এ সদ অভিপ্রায় তাহার অন্তরে ছিল, বিচিত্র নয়, কিন্তু প্রকাশ করিয়া বলা সে কেন, বোধহয় আমারও সাহস হইত না। কহিলাম, ব্যাপার কি রতন? রতন কহিল, ব্যাপার যা বরাবর জানি তাই। কহিলাম, কিন্তু আমি যখন এখনো জানি নে তখন একটু খুলেই বলো। রতন খুলিয়াই বলিল। সমস্ত শুনিয়াই মনের মধ্যে যে কি হইল বলা কঠিন। কেবল মনে আছে ইহার নিষ্ঠুর কদর্যতা ও অপরিসীম বিভৎসতার ভারে সমস্ত চিত্ত একেবারে তিক্ত বিবশ হইয়া গেল। কি করিয়া যে কি হইল রতন সবিস্তারে ইহার ইতিবৃত্ত এখনো সংগ্রহ করিয়া উঠিতে পারে নাই। কিন্তু যেটুকু সত্য সে ছাঁকিয়া বাহির করিয়াছে তাহা এই যে নবীন মোড়ল সম্প্রতি জেল খাটিতেছে এবং মালতী তাহার ভগ্নীপতির সেই বড়লোক ছোট ভাইকে শ্যাঙা করিয়া উভয়ে তাহার পিতৃগৃহে বাস করিতে গঙ্গা মাটিতে কাল ফিরিয়া আসিয়াছে। মালতীকে এক প্রকার স্বচক্ষে না দেখিলে বোধ করি বিশ্বাস করাই কঠিন হইত যে রাজলক্ষ্মীর টাকাগুলোর যথার্থই
এইভাবে সদ্গতি হইয়াছে। সেই রাত্রে আমাকে খাওয়াইতে বসিয়া রাজলক্ষ্মী এ সংবাদ শুনিল। শুনিয়া কেবল আশ্চর্য হইয়া কহিল, বলিস কি রতন, সত্যি নাকি? ছুরিটা সেদিন আচ্ছা তামাশা করলে তো, টাকাগুলোও গেল, অবেলায় আমাকে নাইয়ে মারলে। ও কি, তোমার খাওয়া হয়ে গেল নাকি? তার চেয়ে খেতে না বসলেই তো হয়। এ সকল প্রশ্নের উত্তর দিবার কোনোদিনই আমি বৃথা চেষ্টা করি না। আজও চুপ করিয়া রহিলাম। তবে একটা বস্তু উপলব্ধি করিলাম, আজ নানা কারণে আমার একেবারে ক্ষুধা ছিল না, প্রায় কিছুই খাই নাই। তাই আজ সেটা তাহার দৃষ্টি আকর্ষণ করিয়াছে। কিন্তু কিছু কাল হইতে যে আমার খাওয়া ধীরে ধীরে কমিয়া আসিতেছিল, সে তাহার চোখে পড়ে নাই। ইতিপূর্বে এ বিষয়ে তাহার নজর এত তীক্ষ্ণ ছিল যে ইহার লেশমাত্র কম বেশি লইয়া তাহার আশঙ্কা ও অভিযোগের অবধি থাকিত না। কিন্তু আজ যে কারণেই হোক, একজনের সেই সেন দৃষ্টি ঝাপসা হইয়া গেছে বলিয়াই যে অপরের গভীর বেদনাকেও হাহুতাশের দ্বারা প্রকাশ্যে লাঞ্ছিত করিয়া তুলিব, সেও আমি নই। তাই উচ্ছ্বসিত দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া লইয়া নিরুত্তরে উঠিয়া দাঁড়াইলাম। আমার দিনগুলো একভাবেই আরম্ভ হয়, একভাবেই শেষ হয়। আনন্দ নাই, বৈচিত্র্য নাই, অথচ কোনো দুঃখ কষ্টের নালিশও নাই। শরীর মোটের উপর ভালোই আছে। পরদিন প্রভাত হইল, বেলা বাড়িয়া উঠিল। যথারীতি স্নানাহার সমাপ্ত করিয়া নিজের ঘরে গিয়া বসিলাম। সুমুখের সেই খোলা জানালা এবং তেমনি বাধাহীন উন্মুক্ত শুষ্ক মাঠ। পাঁজিতে আজ বোধ হয় বিশেষ কোনো উপবাসের বিধি ছিল। রাজলক্ষ্মীর তাই আজ সেইটুকু সময় অপব্যয় করিতে হইল না। যথা সময়ের কিছু পূর্বেই সুনন্দার উদ্দেশ্যে বাহির হইয়া গেল। অভ্যাস মতো বোধ করি বহুক্ষণ তেমনি চাহিয়া রহিয়াছিলাম। হঠাৎ স্মরণ হইল, কালকের অসমাপ্ত চিঠি দুটা আজ শেষ করিয়া বেলা ৩টার পূর্বেই ডাকবাক্সে ফেলা চাই। অতএব আর মিথ্যা কালহরণ না করিয়া অবিলম্বে তাহাতেই নিযুক্ত হইলাম। চিঠি দুখানা সম্পূর্ণ করিয়া যখন পড়িতে লাগিলাম, তখন কোথায় যেন ব্যথা বাজিতে লাগিল। কি যেন একটা না লিখিলেই ভালো হইত, অথচ নিতান্তই সাধারণ লেখা। তাহার কোথায় যে ত্রুটি বারবার পড়িয়াও ধরিতে পারিলাম না। একটা কথা আমার মনে আছে, অভয়ার পত্রে রোহিণী দাদাকে নমস্কার জানাইয়া শেষের দিকে লিখিয়াছি, তোমাদের অনেক দিন খবর পাই নাই। তোমরা কেমন আছো, কেমন করিয়া তোমাদের দিন কাটিতেছে, কেবলমাত্র কল্পনা করা ছাড়া জানিবার চেষ্টা করি নাই। হয়তো সুখেই আছো, হয়তো নাই, কিন্তু তোমাদের জীবনযাত্রার এই দিকটাকে সেই যে একদিন ভগবানের হাতে ফেলিয়া দিয়া স্বেচ্ছায় পর্দা টানিয়া দিয়াছিলাম, আজও সে তেমনই ঝুলানো আছে। তাহাকে কোনোদিন তুলিবার ইচ্ছা পর্যন্তও করি নাই। তোমার সঙ্গে ঘনিষ্ঠতা আমার দীর্ঘকালের নয়, কিন্তু যে অত্যন্ত দুঃখের ভিতর দিয়া একদিন আমাদের পরিচয় আরম্ভ এবং আর একদিন সমাপ্ত হয়, তাহাকে সময়ের মাপ দিয়া মাপিবার চেষ্টা আমরা কেহই করি নাই। যেদিন নিদারুণ রোগাক্রান্ত হই, সেদিন সেই আশ্রয়হীন সুদূর বিদেশে তুমি ছাড়া আমার যাইবার স্থান ছিল না। তখন একটি মুহূর্তের জন্য তুমি দ্বিধা করো নাই। সমস্ত হৃদয় দিয়া পীড়িতকে গ্রহণ করিয়াছিলে। অথচ তেমনি রোগে তেমনি সেবা করিয়া আর কখনো যে কেহ আমাকে বাঁচায় নাই, এ কথা আমি বলি না। কিন্তু আজ অনেক দূরে বসিয়া উভয়ের প্রভেদটাও অনুভব করিতেছি। উভয়ের সেবার মধ্যে, নির্ভয়ের মধ্যে, অন্তরের অকপট শুভ কামনার মধ্যে, তোমাদের নিবিড় স্নেহের মধ্যে গভীর ঐক্য রহিয়াছে। কিন্তু তোমার মধ্যে এমন একটি স্বার্থ লেশহীন সুকোমল নির্লিপ্ততা, এমন অনির্বচনীয় বৈরাগ্য ছিল, যাহা কেবলমাত্র সেবা করিয়াই আপনাকে আপনি নিঃশেষ করিয়াছে। আমার আরোগ্যের মধ্যে এতটুকু চিহ্ন রাখিতে একটি পাও কখনো বাড়ায় নাই। তোমার এই কথাটাই আজ বারংবার মনে পড়িতেছে। হয়তো অত্যন্ত স্নেহ আমার সহে না বলিয়াই, হয়তোবা স্নেহের যে রূপ একদিন তোমার চোখে মুখে দেখিতে পাইয়াছি, তাহারই জন্য সমস্ত চিত্ত উন্মুখ হইয়া উঠিয়াছে। অথচ
তোমাকে আর একবার মুখোমুখি না দেখা পর্যন্ত ঠিক করিয়া কিছুই বুঝিতে পারিতেছি না। সাহেবের চিঠিখানাও শেষ করিয়া ফেলিলাম। একসময় তিনি আমার সত্য সত্যই বড় উপকার করিয়াছিলেন, ইহার জন্য তাহাকে অনেক ধন্যবাদ দিয়াছি। প্রার্থনা কিছু করি নাই, কিন্তু এই দীর্ঘকাল পরে সহসা গায়ে পড়িয়া এমন ধন্যবাদ দিবার ঘটা দেখিয়াও নিজের কাছেই নিজের লজ্জা করিতে লাগিল। ঠিকানা লিখিয়া খামে বন্ধ করিতে গিয়া দেখি সময় উত্তীর্ণ হইয়া গেছে। এত তাড়াতাড়ি করিয়াও ডাকে দেওয়া গেল না, কিন্তু মন তাহাতে ক্ষুণ্ণ না হইয়া যেন স্বস্তি অনুভব করিল। মনে হইল এ ভালোই হইল যে কাল আর একবার পড়িয়া দেখিবার সময় মিলিবে। রতন আসিয়া জানাইল কুশারী গৃহিণী আসিয়াছেন, এবং প্রায় সঙ্গে সঙ্গেই তিনি আসিয়া ঘরে প্রবেশ করিলেন। আমি কিছু ব্যতিব্যস্ত হইয়া উঠিলাম। কহিলাম, তিনি তো বাড়ি নেই, ফিরে আসতে বোধ করি সন্ধ্যা হবে। তা জানি, এই বলিয়া তিনি জানালার উপর হইতে একটা আসন টানিয়া লইয়া নিজেই মেঝের উপর পাতিয়া লইয়া উপবেশন করিলেন। কহিলেন, কেবল সন্ধ্যা কেন, ফিরে আসতে তো প্রায় রাত হয়েই যায়। লোকের মুখে মুখে শুনিয়াছিলাম ধনী গৃহিণী বলিয়া ইনি অতিশয় দাম্ভিকা, কাহারও বাড়ি বড় একটা যান না। এ বাড়ির সম্বন্ধেও তাহার ব্যবহার অনেকটা এইরূপ, অন্তত এতদিন ঘনিষ্ঠতা করিতে ঔৎসুক্য প্রকাশ করেন নাই। ইতিপূর্বে মাত্র বার দুই আসিয়াছেন। মনিব বাড়ি বলিয়া একবার নিজেই আসিয়াছিলেন এবং আর একবার নিমন্ত্রণ রাখিতে উপস্থিত হইয়াছিলেন, কিন্তু কেন যে আজ অকস্মাৎ স্বেচ্ছায় আগমন করিলেন এবং বাটিতে কেহ নাই জানিয়াও আমি ভাবিয়া পাইলাম না। আসন গ্রহণ করিয়া কহিলেন, আজকাল ছোট গিন্নির সঙ্গে তো একেবারে এক আত্মা। না জানিয়া তিনি একটা ব্যথার স্থানেই আঘাত করিলেন। তথাপি ধীরে ধীরে বলিলাম, হ্যাঁ, প্রায়ই ওখানে যান বটে। কুশারী গৃহিণী কহিলেন, প্রায়? রোজ রোজ প্রত্যহ? কিন্তু ছোট গিন্নি কি কখনো আসে? একটি দিনও না। মানির মান রাখবে সুনন্দা, সে মেয়েই নয়। এই বলিয়া তিনি আমার মুখের প্রতি চাহিলেন। আমি একজনের নিত্য যাওয়ার কথাই কেবল ভাবিয়াছি, কিন্তু আর একজনের আসার কথা মনেও করি নাই। সুতরাং তাহার কথায় হঠাৎ একটু যেন ধাক্কা লাগিল, কিন্তু ইহার উত্তর আর কি দিব। শুধু মনে হইল ইহার আসার উদ্দেশ্যটা কিছু পরিষ্কার হইয়াছে, এবং একবার এমনও মনে হইল যে মিথ্যা সংকোচ ও চক্ষু লজ্জা পরিত্যাগ করিয়া বলি, আমি নিতান্তই নিরুপায়। অতএব এই অক্ষম ব্যক্তিটিকে শত্রুপক্ষের বিরুদ্ধে উত্তেজিত করিয়া কোনো লাভ নাই। বলিলে কি হইতো জানি না, কিন্তু না বলার ফলে দেখিলাম সমস্ত উত্তাপ ও উত্তেজনা তাহার চোখের পলকে প্রদীপ্ত হইয়া উঠিল, এবং কবে কাহার কি ঘটিয়াছিল এবং কি করিয়া তাহা সম্ভবপর হইয়াছিল, ইহারই বিস্তৃত ব্যাখ্যায় তাহার শ্বশুরকুলের বছর 10 ইতিহাস প্রায় রোজ নামচার আকারে অনর্গল বকিয়া চলিতে লাগিলেন। তাহার গোটা কয়েক কথার পরেই কেমন যেন বিমনা হইয়া পড়িয়াছিলাম। তাহার কারণও ছিল। মনে করিয়াছিলাম একদিকে আত্মপক্ষের স্তুতিবাদ, দয়া দাক্ষিণ্য, তিতিক্ষা প্রভৃতি যাহা কিছু শাস্ত্রোক্ত সৎ গুণাবলী মনুষ্য জন্মে সম্ভবপর সমস্তগুলিরই বিস্তৃত আলোচনা, এবং অন্যদিকে যত কিছু ইহারই বিপরীত তাহারই বিশদ বিবরণ অন্য পক্ষের বিরুদ্ধে আরোপ করিয়া সন, তারিখ, মাস, প্রতিবেশী সাক্ষীদের নাম ধাম সমেত আবৃত্তি করা ভিন্ন তাহার এই বলার মধ্যে আর কিছুই থাকিবে না। প্রথমটা ছিলও না, কিন্তু হঠাৎ একসময় আমার মনোযোগ আকৃষ্ট হইল কুশারী গৃহিণীর কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তনে। একটু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে? তিনি ক্ষণকাল একদৃষ্টে আমার মুখের প্রতি চাহিয়া রহিলেন, তারপরে ধরা গলায় বলিয়া উঠিলেন, হবার আর কি বাকি রইল বাবু? শুনলাম কাল নাকি ঠাকুরপো হাটের মধ্যে নিজের হাতে বেগুন বেচিতেছিলেন। কথাটা ঠিক বিশ্বাস হইল না, এবং মন ভালো থাকিলে হয়তো হাসিয়াই ফেলিতাম। কহিলাম, অধ্যাপক মানুষ, তিনি হঠাৎ বেগুনি বা পেলেন কোথায়, আর বেচতেই বা গেলেন কেন? কুশারী গৃহিণী বলিলেন,
ওই হতভাগীর জ্বালায়। বাড়ির মধ্যেই নাকি গোটা কয়েক গাছে বেগুন ফলেছিল, তাই পাঠিয়ে দিয়েছিল হাটে বেচতে। এমন করে শত্রুতা করলে আমরা গাঁয়ে বাস করি কি করে? বলিলাম, কিন্তু একে শত্রুতা করা বলছেন কেন? তারা তো আপনাদের কিছুর মধ্যেই নেই। অভাব হয়েছে, নিজের জিনিস বিক্রি করতে গেছেন, তাতে আপনার নালিশ কি? আমার জবাব শুনিয়া কুশারী গৃহিণী বিহল্যের মতো চাহিয়া থাকিয়া শেষে কহিলেন, এই বিচারই যদি করেন তাহলে আমার বলবার আর কিছু নেই। মনিবের কাছে নালিশ জানাবারও কিছু নেই। আমি উঠলাম। শেষের দিকে তাহার গলা একেবারে ধরিয়া গেল দেখিয়া ধীরে ধীরে কহিলাম, দেখুন, এর চেয়ে বরঞ্চ আপনার মনিব ঠাকুরনকে জানাবেন। তিনি হয়তো সকল কথা বুঝতেও পারবেন, আপনার উপকার করতেও পারবেন। তিনি মাথা নাড়িয়া বলিয়া উঠিলেন, আর আমি কাউকে বলতেও চাইনে। আমার উপকার করেও কারো কাজ নেই। এই বলিয়া তিনি সহসা অঞ্চলে চোখ মুছিয়া বলিলেন, আগে কর্তা বলতেন 2 মাস যাক, আপনিই ফিরে আসবে। তারপরে সাহস দিতেন, থাকো না, আরও 1 মাস 2 চেপে, সব শুধরে যাবে। কিন্তু এমনি করে মিথ্যে আশায় আশায় প্রায় বছর ঘুরে গেল। কিন্তু কাল যখন শুনলাম সে উঠানের 2টো বেগুন পর্যন্ত বেচতে পেরেছে, তখন কারো কথায় আর আমার কোনো ভরসা নেই। হতভাগী সমস্ত সংসার ছাড়খাড় করে দেবে, কিন্তু ও বাড়িতে আর পা দেবে না। বাবু, মেয়ে মানুষে যে এমন শক্ত পাষাণ হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। তিনি কহিতে লাগিলেন, কর্তা ওকে কোনো দিন চিনতে পারেননি, কিন্তু আমি চিনেছিলাম। প্রথম প্রথম ওর তার নাম করে লুকিয়ে লুকিয়ে জিনিসপত্র পাঠাতাম। উনি বলতেন, সুনন্দা জেনে শুনেই নেয়, কিন্তু অমন করলে তাদের চৈতন্য হবে না। আমিও ভাবতাম হবেও বা, কিন্তু একদিন সব ভুল ভেঙে গেল। কি করে সে জানতে পারে যতদিন যা কিছু দিয়েছি একটা লোকের মাথায় মস্ত টান মেরে আমাদের উঠানের মাঝখানে ফেলে দিয়ে গেল। তাতে কর্তার তবুও চৈতন্য হলো না, হলো আমার। এতক্ষণে আমি তার মনের কথাটা ঠিক বুঝিতে পারিলাম। সদয় কণ্ঠে কহিলাম, এখন আপনি কি করতে চান? আচ্ছা, তারা কি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বা কোনো প্রকার শত্রুতা করবার চেষ্টা করেন? কুশারী গৃহিণী আর এক দফা কাঁদিয়া ফেলিয়া কপালে করাঘাত করিয়া কহিলেন, পোড়া কপাল! তাহলে তো একটা উপায় হতো। সে আমাদের এমনই ত্যাগ করেছে যে কোনোদিন যেন আমাদের চোখেও দেখেনি, নামও শোনেনি। এমনই কঠিন, এমনই পাষাণ মেয়ে। আমাদের দুজনকে সুনন্দা তার বাপ মায়ের বেশি ভালোবাসিত, কিন্তু যেদিন থেকে শুনেছে তার ভাসুরের বিষয় পাপের বিষয়, সেই দিন থেকে তার সমস্ত মন যেন একেবারে পাথর হয়ে গেছে। স্বামী পুত্র নিয়ে সে দিনের পর দিন শুকিয়ে মরবে, তবু এর করাক্রান্তি ছোঁবে না। কিন্তু এত বড় সম্পত্তি কি আমরা ফেলে দিতে পারি বাবু? সে যেমন দয়া মায়াহীন, ছেলেপুলে নিয়ে না খেয়ে মরতেও পারে, কিন্তু আমরা তো তা পারি নে। কি জবাব দিব ভাবিয়া পাইলাম না, শুধু আস্তে আস্তে কহিলাম, আশ্চর্য মেয়ে মানুষ। বেলা পড়িয়া আসিতেছিল। কুশারী গৃহিণী নীরবে কেবল ঘাড় নাড়িয়া সায় দিয়া উঠিয়া দাঁড়াইলেন, কিন্তু হঠাৎ 2 হাত জোর করিয়া বলিয়া ফেলিলেন, সত্যি বলছি বাবু, এদের মাঝে পড়ে আমার বুকখানা যেন ফেটে যেতে চায়। কিন্তু শুনতে পাই আজকাল সে মায়ের নাকি বড় বাধ্য। কোনো একটা উপায় হয় না? আমি যে আর সইতে পারি নে। আমি চুপ করিয়া রহিলাম। তিনিও আর কিছু বলিতে পারিলেন না। তেমনি অশ্রু মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেলেন। ইতি শ্রীকান্ত উপন্যাসের 3য় খণ্ডের 9ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।